প্রিয় দর্শক, মধুর আমার মায়ের হাসিতে আজকে আমরা আড্ডা দিচ্ছি সালাউদ্দিন লাবলুর বাসায়। আমরা আছি তার মায়ের সাথে গল্প করছি। আমরা বিরতির আগে যেখানে আড্ডায় ছিলাম, একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো যে গ্রাম ভিত্তিক যে চরিত্র আপনার মধ্যে এই ঝোঁকটা সবসময় ছিল, সেইখানে আপনার মায়ের কোনো প্রভাব আপনার মধ্যে কাজ করে কিনা? সেটা তো অবশ্যই করে, কারণ আমি যেখানে ছোটবেলায় যেখানে আমার জন্ম হয়েছে মায়ের নানি বাড়িতে, হ্যাঁ মায়ের নানি বাড়িতে আমার জন্ম, এবং আমাদের অনেক ভাই বোনেরই জন্ম হচ্ছে মায়ের নানি বাড়ি, সব ওখানেই। আচ্ছা, তো ওইখানে বেশিরভাগ সময় থেকেছি। তো সেই গ্রামটা মানে কুষ্টিয়ার জুগিয়া গ্রাম, সেই গ্রামটা আমার কাছে এখনো মনে হয় বাংলাদেশের একটা অনেকগুলো সুন্দর ছবির মতো গ্রামের মতো একটা আইডল। হ্যাঁ, মানে গ্রামটা তখন ছোটবেলার গ্রাম, মানে একদম গড়াই নদী, পদ্মা নদী, গড়াই নদী কুষ্টিয়ার আমাদের গ্রামের পাশ দিয়ে চলে গেছে। সেখানে ঠিক ওই নদীর পাশেই বিশাল বট গাছ, সেখানে প্রত্যেক সপ্তাহে হাটে যাওয়া। হ্যাঁ, মায়ের নানা বেঁচে ছিলেন, মায়ের নানাকে আমরা দাদা বলতাম, দাদার সাথে হাটে যাওয়া। এবং মায়ের নানা বাড়িতে যে অসংখ্য, উনি বেশ অনেক অবস্থা সম্পন্ন মানুষ ছিলেন, তো অনেক বড় ফ্যামিলি, হাজী কবিরউদ্দিন ওনার নাম। মাও ওখানে বড় হয়েছে, মার ছোটবেলাও ওখানে হয়েছে। হ্যাঁ, বিয়ের আগ পর্যন্ত মা ওখানে ছিলেন। তো ওই প্রচুর জমি, সেই জমিতে লাঙল দেওয়া, মই দেওয়া, এবং বিলে ধান কাটতে গিয়ে গরুর গাড়িতে করে আনা, এবং ওই সন্ধ্যার পরে এনে ধানে যে গরু দিয়ে মলন দেওয়া, এই পুরা প্রক্রিয়াটার সাথে আমি যুক্ত থাকতাম। মানে আমি নিজে গাড়ি চালিয়ে বিল থেকে ধান নিয়ে আসতাম, আমি নিজে মই দিয়েছি, নিজের লাঙল দিয়েছি, এই জিনিসগুলো দিয়েছি। বিকজ আমাদের ছুটির সময় মানে যে কোনো ভ্যাকেশনেই কিন্তু চলে যেতাম আমার মায়ের নানার বাড়ি, এবং ওইখানেই আমাদের গ্রামের যত স্মৃতি সব কিন্তু ওইখানেই। কিন্তু আমাদের যে নানা বাড়ি, যেটা যশোরে খাজুরা গ্রামে কাজী পাড়া বললাম, সেখানে অলমোস্ট যাওয়া হতোই না, তাই না মা? সবসময় মানে মায়ের নানা বাড়ি মানে আমাদের দাদা বাড়ি। এমন কি বিষয় ছিল যা কিনা ভাবেন যে মা এই পরিমাণ স্যাক্রিফাইস, এটা জিনিসটা আপনার মানে আমাদের সবার একটু একটা কষ্ট আছে, মানে মায়ের জন্য কষ্ট আছে। মা যখন রিটায়ার করলেন, আব্বা যখন রিটায়ার করলেন, কুষ্টিয়াতে আমাদের শহরে বাসা, আমরা তো সবাই ঢাকাতে সেটেল। তা আমরা খুব চেয়েছিলাম যে আব্বা মা রিটায়ার করার পরই ঢাকায় চলে আসা, মানে লিপির বাসায়, আমার বোনের বাসায় থাকতে পারে, আমার বাসায় কিছু থাকতে পারে, বড় ভাইয়ের বাসায় থাকতে পারে। আমরা খুব চেয়েছি যে ওনাদের সান্নিধ্যটা, যেহেতু ছোটবেলা থেকেই তো আমরা বাইরে বাইরে, তো মাকেও আমরা কিন্তু কলেজ লাইফের পর থেকে কিন্তু মার সাথে আর অত অ্যাটাচমেন্ট ছিল না। তো আমরা চেয়েছি যে যেহেতু আমরা ওখানে যেতে পারবো না, সুতরাং মা আব্বা দুইজনই চলে আসুক আমাদের কাছে। তো সেটা ওনারা পারেননি, বিকজ ওনাদের ওইখানকার একটা সোসাইটি, ওইখানে ওনাদের বন্ধু বান্ধব, ঘুরে বেড়ানো, হাঁটা চলাফেরা, আর ঢাকায় মাঝে মাঝে এসে ওই ফ্ল্যাটের মধ্যে বন্দি থাকা, এটা ওই 2-1 দিন পরেই বলতো আর ভালো লাগতো না, চলে যেতেন। কিন্তু এই যে ওনাদের যে অসুস্থতার যে ব্যাপারটা, হ্যাঁ, এটা আমার খুব খারাপ লাগে। শুধু মনে হয় যে আব্বা মা যদি আরও আগে আমাদের কাছে ঢাকায় চলে আসতেন, তাহলে হয়তো প্রপার ট্রিটমেন্টটা করতে পারতাম, প্রপার ফুডিংটা করতে পারতাম, আমাদের ছেলেমেয়েরা প্রপারলি দাদি নানিকে পেতেন, আরও সময় পেতেন, এবং ওনারাও হয়তো নাতি নাতক নিয়ে থাকতে পারতো আরও বেশি। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে ওইখানে যারা থাকেন তারা সহজে ঢাকা শহরে আসতে চান না। আন্টি, আপনার কথা শুনতে চাই, এই একই রকম কথা, যে আপনার যেটা প্রশ্ন আগেই ছিল, উত্তর আপনার কাছে পরিপূর্ণ পাইনি, যে কোন বেলাটা ভালো লাগতো ওদের? ছোটবেলাটা, ছোট দুষ্টুমি করতে আপনি প্রচন্ড প্রেসারে থাকতেন, হ্যাঁ, আপনি অনেক কষ্ট করতেন। এখন তো ফ্ল্যাটের উপরে থাকেন, আরাম আয়েশি লাইফ, মোটামুটি শারীরিক সমস্যা বাদ দিলাম। না, তখন কষ্ট হলে সেটা মনে করতাম, সেটা ভালোই লাগতো। কষ্ট আমার নিজের জন্য, ছেলে মেয়েদের জন্য আমার খারাপ লাগতো না। বা আমি চাইতাম যে আমার একটু সমস্যা কিছুই হতো না, মানে অনেকগুলি ছেলে মেয়ে তো নিয়ে হয়েছে, ওই কাজকর্ম, সংসার, চাকরি, এই, তাছাড়া আমার এমনি কোনো সমস্যা। এখন সেটা মিস করেন না? করেছি, এখন মিস করি। এখন আল্লাহর কাছে এইটাই সবার সান্ত্বনা, এটাই আমার, যে আমার কষ্টের মজুরি আল্লাহ দিয়েছে। সব কটা ছেলে মেয়েকে আমি সেইভাবে কাজ, প্রত্যেকটা লোকই ওখানে কুষ্টিয়ার বলে যে আপনি আসলে রত্নগর্বা, আপনার সবগুলি ছেলে মেয়ে আল্লাহ রহমতে। মেয়েও আমার চাকরি করে, মেয়ের আগে থাকছে চাকরি তার, আর ছেলে 5টায়, বাইরের থেকে 3টে, সবাই, কেউ তো কমা না বা সবাই। সেই জন্যে আমার সান্ত্বনা, আমি শান্তি পাই যে আমার কষ্ট তো করেছি, এটা মনে হয় না এখন আর।
যে আমি কষ্ট করেছি। লাবলু ভাই, আমরা একদমই শেষ পর্যায়ে, আমাদের আড্ডা শেষ করতে হবে। আপনার জীবনের সব থেকে ইমোশনাল অ্যাটাচমেন্টটা যদি আমাদের সাথে শেয়ার করেন, যে সেই জায়গাটা কোথায়, কার জন্যে? হ্যাঁ, এটা খুব সত্যি কথা বললে আমি মায়ের সামনে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার জীবনের মানুষের সাথে যদি, মানুষের জন্য যদি কোনো প্রচণ্ড ভালো লাগা, ভালোবাসা, মমতা, মায়া যা কিছু যদি থাকে, দুইজন মানুষের প্রতি বেশি, মানে খুব বেশি। একটা হচ্ছে আমার বাবা, যদিও বাবাকে আমি খুব কম সময় পাইছি, কিন্তু বাবা যেহেতু খুব সফট মানুষ ছিলেন, মানে আমার যদি মনে পড়ে বাবার জন্য খুবই কষ্ট হয়, বাবাকে খুব 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 ইমোশনাল জায়গায় আমার মনে হয়। আর ওই যে মায়ের যে খালা, যে নানি, যার বিয়ে হয়েছিল 9 বছর বয়সে, তার হাজবেন্ড মারা গিয়েছিল 10 বছর বয়সে, তারপরে বিয়ে করেনি, এবং সে আমার জন্ম হওয়ার পর থেকে সে তার স্বামী যে মারা গেছে তারই প্রতিরূপ হিসেবে আমাকে দেখতো, হ্যাঁ, এবং আমার জন্যে সারাটা বছর উনি ওয়েট করতেন যে কবে আমার ছুটি হবে, কবে আমি ওনার কাছে যাব, ওনার এই সারা বছর জমানো এই ডিম রে, অমুক রে, পয়সা রে, তমুক রে, সিনেমা দেখতে নিয়ে পয়সা দেওয়া, জামা কাপড় কিনে দেয়, এই যে নানি, সেই নানি যে কি ছিল সেটা আমি এখন বুঝি। আমার অনুশোচনার জায়গা হচ্ছে যে আমার এই বোধগুলো জীবনের এমন একটা পর্যায়ে এসে হচ্ছে তখন আর তারা নাই। হ্যাঁ, তো সেইটা একটা অনেক, মানে সেই জিনিসটা মিস করেন, ভীষণ ভীষণ মিস করি। আর মাকে এখন যদি সুযোগ থাকতো মা আবার ছোট হয়ে যেতে, আপনারা ছোট হয়ে যেতে, তখন তো কোনটা চাইবেন বেশি? না, তখন তো চিন্তা করতাম আপনাকে যদি এখন একটা অপশন দেওয়া হলো যে আপনি কোনটা চাইবেন, যে আপনার এখন আপনি অনেক ফেমাস, সারা বাংলাদেশের মানুষ আপনাকে চিনে, আর ছোটবেলায় আপনি ফেমাস ছিলেন না, কিন্তু আপনার মায়ের ভালোবাসা, যত্ন, মমতা, আমি ওইটা দিয়ে ফিরতে চাই। হ্যাঁ, আমি আসলে ওইটা দিয়ে ফিরতে চাই। আমি ছোটবেলায় ওইখানে জীবনটা আবার নতুন করে শুরু করতে চাই। সেই ছোটবেলার যে এই যে আমরা 5 ভাই বোন, এই ছোটাছুটি, হ্যাঁ, খেলাধুলা, মায়ের কাছে আবদার করা, আমুক করা, ওই জীবনটা, এবং শুধু আমাদের পরিবারের জন্য না, ওই সময়টা আমাদের দেশের ওই সময়টা যত সুন্দর ছিল, মানুষের মধ্যে যে মানবিকতা ছিল, সোসাইটির মধ্যে যে হারমোনি ছিল, হ্যাঁ, সোসাইটির মধ্যে সব কিছুর মধ্যে যে অসম্ভব সুন্দর ব্যাপার ছিল, সেইটা কিন্তু আমরা এখন নাই, ভবিষ্যতে কোনোদিন আসবে না। সেই কারণেই বলছি যে আমারও তো মান, সম্মান, টাকা পয়সা, খ্যাতির দরকার নেই। আমি ওই সুন্দরের কাছে ফিরতে চাই, ওই সুন্দর সময়ের কাছে ফিরতে চাই, ওই কৈশোরে ফিরতে চাই, ওই শৈশবে ফিরতে চাই। একদম শেষ কথা, আপনার এমন কোনো কথাবার্তা ছিল কোনোদিন মায়ের কাছে বলবেন ভেবেছেন কিন্তু বলতে পারেন নাই? না, মার সাথে না ওরকম। মা কম্পারেটিভলি আবার একটু ফ্রি, কিরকম মানে মা এরকম, মাদের শাসন করে ঠিকই, কিন্তু মার কাছে লুকোচুরি করে রাখবো, কোনো কিছু করা যাবে না এরকম না। বাট যদি মানে একটা উদাহরণ দিচ্ছি, ধরেন আমি স্মোক করতাম, তো আমার বাবার সামনে আমি জীবনেও সাহস পাইনি, আমার বড় ভাই যে, তার সামনে জীবনেও সাহস পাইনি, কখনোই না। কিন্তু আমি মায়ের সামনে কিন্তু স্মোক করেছি। মা ওইটাকে যে বলতে, তুই এগুলো খাওয়া শুরু করলি, খাইস না বাপ, এটা শরীরের ক্ষতি হয়, এটুকু বলছে, কিন্তু এর বেশি কিন্তু উনি বলেনি। বাট আমি মায়ের সামনে স্মোক করি, কিন্তু আমি বাবার সামনে কোনোদিন করি নাই, আমার বড় ভাইয়ের সামনে কোনোদিন করিনি। সো রিলেশনশিপটার বুঝতে পারছেন যে এরকম। সুতরাং আমার এমন কোনো কথা নাই যেটা আমি মাকে বলতে পারি নাই, হ্যাঁ, এরকম কোনো কথা নাই, বা বলা যাবে না, এরকম কোনো কথা নেই। আচ্ছা, লাবলু ভাই, লিপি আপা আর আপনাদের আম্মা, সবাইকেই ধন্যবাদ ঈদের এই সময়টা, এই গুরুত্বপূর্ণ সময়টা আমাদের সাথে একটু শেয়ার করার জন্য। দর্শক, আমাদের এই আড্ডা শেষ করতে হচ্ছে। আপনারা শুনলেন মা ছেলে, তাদের গল্প। আসলে মায়ের মমতা এর সাথে কারো তুলনা চলে না। সন্তানের সাথে মায়ের যে সম্পর্ক, এই সম্পর্কের সাথে অন্য কারো তুলনা খোঁজা আমার কাছে মনে হয় এটা একটা বোকামি। এতক্ষণ যারা আমাদের সাথে এই আড্ডায় ছিলেন, অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।